এখনো ডিবি বলছে নাহিদ সার্জিস সহ কোটা আন্দোলনের 5 সমন্বয়কারীকে নিরাপত্তা দিতে নেওয়া হয়েছে হেফাজতে। গুজবে কান না দেওয়ার আহ্বান, অস্বীকার করছেন না জিজ্ঞাসাবাদের কথাও। কেউ যদি বলে যে আমরা যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। কারা কারা উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে। সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন। গুজব রটিয়ে ঢাকা চট্টগ্রাম বিমানবন্দরেও হামলা করতে চেয়েছিল নাশকতাকারীরা। বিমান বাহিনীর শক্ত অবস্থানে ভেস্তে যায় পরিকল্পনা। মানে বারবার রিকোয়েস্ট করছিল ভাই আমাদের কিছু পুরাতন কাপড় চোপড় দেন যেন আমরা এগুলো পরে আমরা বেরো যেতে পারি। দেশের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের নির্দেশেই আমরা নিরাপত্তা জোরদার করেছি। সিকিউরিটি সিচুয়েশন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 11 দিন পর বিকেল 3টায় চালু হচ্ছে মোবাইলের 4G সেবা। 5 GB ডেটা বোনাস পাবেন গ্রাহক। বন্ধই থাকছে ফেসবুক। গুজবের তথ্য না সরানোয় প্রতিনিধিকে তলব। সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে মিলেছে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ। দুর্নীতি তদন্তের অগ্রগতির প্রতিবেদন হাইকোর্টে জমা দিল দুদক। এবং কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাড়বে মূল্যস্ফীতি। অভিযোগ ট্রাম্পের। মার্কিন নির্বাচন ঘিরে বাড়ছে কথার লড়াই। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুজব রটিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং যশোর বিমানবন্দরে হামলা করতে চেয়েছিল নাশকতাকারীরা। তবে বিমান বাহিনীর শক্ত অবস্থানে তা ভেস্তে গেছে। এমনকি আগামীতেও কোনো শঙ্কা তৈরি হলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছেন বাহিনী প্রধান। শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আন্তর্জাতিক বিমানবন্দরও হামলার টার্গেট ছিল তাদের, কিন্তু বিমান বাহিনীর দৃঢ় অবস্থানে সে পরিকল্পনা ভেস্তে যায়। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম সহ অন্যান্য বিমানবন্দরও আক্রান্ত হওয়ার শঙ্কা ছিল। এই অবস্থায় সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে বিমানবন্দর পরিদর্শন করছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গিয়ে নিরাপত্তায় নিয়োজিত সবার সঙ্গে কথা বলেন তিনি। দেশের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুততম সময়ের মধ্যে আমরা বিভিন্ন বিমানবন্দরে আমাদের লোকজন পাঠিয়েছিলাম। সিকিউরিটি সিচুয়েশন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। আশা করছি আমরা কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে গেলে আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব। সংঘাত এবং কারফিউর মাঝে দেশের বিমান চলাচলে কোনো বিঘ্ন হয়নি বলে দাবি সিভিল এভিয়েশন চেয়ারম্যানের। সচল ছিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান চলাচল। দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিমান বাহিনীকে সরকারের নির্দেশক্রমেই বিমান বাহিনী সেখানে মোতায়েন হয়। অলরেডি ওনারা স্টাডি করেছেন কোন কোন জায়গায় থ্রেট আছে, ভালনারেবিলিটি আছে এবং অ্যাকর্ডিংলি ওনারা ডিপ্লয় করেছেন। নাশকতা প্রতিরোধে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং যশোর বিমানবন্দরের নিরাপত্তায় সার্বক্ষণিক মোতায়েন রয়েছে বিমান বাহিনীর একাধিক বিশেষ টিম। কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সংঘাত সৃষ্টি হয়েছিল আর তাতে শঙ্কা সৃষ্টি হয় বিমানবন্দরগুলোও আক্রান্ত হওয়ার, কিন্তু বিমান বাহিনীর সাহসিকতায় সেই আক্রমণ ঠেকিয়ে দেওয়া হয়েছে। এমনকি আগামীতেও কোনো আক্রমণ আসলে সেটিও প্রতিহত করা হবে, এমনটি ঘোষণা দিয়েছেন বিমান বাহিনী প্রধান। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। নিরাপত্তা দিতে এই নাহিদ সার্জিস সহ কোটা আন্দোলনের 5 সমন্বয়কারীকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। দুপুরে আবারও এই কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এ সময় তিনি বলেন, সহিংসতার পেছনের কারিগরদের খুঁজতে চলছে জিজ্ঞাসাবাদ। নাশকতাকারীদের গ্রেফতার যেমন দায়িত্ব, তেমনি কারো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। গুজবে কান না দিয়ে পরিবারকে ধৈর্য ধরার আহ্বান ডিবির। পুলিশ
এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রায়কে স্বাগত জানালেও এ নিয়ে কথাবার্তা চলছে বিভিন্ন মহলে। তবে কোনো ধরনের নৈরাজ্যকে এ অবস্থায় সমর্থন ও জড়িত না থাকার কথা বলছিল আন্দোলনকারীরা। এ অবস্থায় প্রথমে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ককে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় হেফাজতে নেওয়া হয় আরও 2 জনকে। গোয়েন্দা পুলিশ বলছে, নাশকতাকারীদের গ্রেফতার যেমন তাদের দায়িত্ব, কাউকে নিরাপত্তা দেওয়াও পুলিশের দায়িত্ব। গোয়েন্দা প্রধানের দাবি, নিরাপত্তার জন্য 5 সমন্বয়ক তাদের হেফাজতে। পরিবারকে দুশ্চিন্তা না করার আহ্বান পুলিশের। এই সকল জামাত শিবির চক্রদের যেমন ধরার দায়িত্ব আমাদের কাজ, আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। এদিকে মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে হামলা ও ভাঙচুরে জড়িত অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোটা আন্দোলনে ভর করে নাশকতা চালায় তারা। একটি সন্ত্রাসী মহল জামাত বিএনপি, যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন, এবং 10 নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই ঘটনার সাথে আমরা 4-5 জনকে আমরা অলরেডি আমাদের আওতায় নিয়ে এসেছি। এছাড়া আন্দোলনকে ভিন্ন খাতে নিতে গ্রেফতারকৃতরা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছেন বলে দাবি পুলিশের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ভাঙচুর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের কক্ষ। প্রশাসনের ধারণা, হামলাকারীরা ছাত্রদল ও শিবিরের কর্মী হতে পারে। তারা মুখে গামছা বেঁধে ও মাস্ক পরে হলে হামলা চালায়। আর রাতে প্রভোস্টদের অনেকটা জিম্মি করে সই নেওয়া হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ নানা শর্তযুক্ত বিজ্ঞপ্তিতে। শাকির আহমেদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তছনছ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শত শত কক্ষ। ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয় শিক্ষার্থীদের ব্যবহৃত আসবাবপত্রে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি প্রশাসনের। কারা এই হামলা করলো এবং হল প্রশাসন কেন এই হামলা থেকে সাধারণ শিক্ষার্থীদের জিনিসপত্র রক্ষা করতে পারেনি, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। প্রভোস্টরা বলছেন, শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। তবে হামলাকারীরা নিজেদের ছাত্র বলে দাবি করলেও পরিচয়পত্র দেখাতে পারেনি। বিভিন্ন সময় নানা ঘটনার প্রেক্ষিতে হল থেকে বের হয়ে যাওয়া ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীরাই এসব তাণ্ডব চালিয়েছে বলে ধারণা হল প্রশাসনের। তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, আপনি কি হলের ছাত্র? বলছে জি স্যার। তো কত নম্বরে থাকেন? বলছে স্যার আমি ছিলাম, আমি বের হয়ে গেছি। 17 জুলাই রাতে একযোগে ছাত্রীদের সব হলেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ হলের পেডে নানা শর্তযুক্ত বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রভোস্টরা বলছেন, হলে হলে থাকা ছাত্রলীগ নেত্রীদের মেরে ফেলা হবে বা ছাদ থেকে ফেলে দেয়া হবে বলে তাদের ভয় দেখানো হয়। ফলে অনেকটা জিম্মি হয়েই এসব বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন তারা। একজন হল প্রভোস্টের পক্ষে রাজনীতি বন্ধ করা কিন্তু সম্ভব না। তো এগুলো দাবি ওরা ইমাজিনারি দাবি নিয়ে আসছে। আমার ব্যাপারটা হচ্ছে যে আমাদের রক্তপাত এড়ানো, জীবন বাঁচানো। আমি সাইন করলাম। হামলাকারীরা সবাই মুখে গামছা বেঁধে বা মাস্ক পরেছিল, তাই তাদের চিহ্নিত করা যায়নি বলেও জানান প্রভোস্টরা। অনেক মেয়েরাই মুখে একটু ঘুমটা দেওয়ার মতো ছিল। কারোর মুখে মাস্ক ছিল, কারোর মুখে গামছা বাঁধা ছিল বা রুমাল বাঁধা ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 11 দিন বন্ধ থাকার পর বিকেল 3টা থেকে মোবাইলে চালু হচ্ছে 4G সেবা। ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক গ্রাহক 5 GB ডেটা 3 দিন মেয়াদে বোনাস পাবেন। তবে ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকছে। সকালে বিটিআরসিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। সারা দেশে বন্ধ করা হয় 4G নেটওয়ার্ক। গেল 23 জুলাই ব্রডব্যান্ড সংযোগ চালু হলেও বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট।
বন্ধের 11 দিন পর 4G সেবা চালু করতে রোববার বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকেল 3টা থেকে 4G নেটওয়ার্ক সচল করার ঘোষণা দেন জুনায়েদ আহমেদ পলক। আজকে বিকাল 3টায় মোবাইল 4G নেটওয়ার্কটা আমরা পুনঃস্থাপন করব ইনশাআল্লাহ। বৈঠকে গ্রাহকের মেয়াদ শেষ হয়ে যাওয়া ডাটা প্যাকেজের কি হবে আলোচনা হয়, তা নিয়েও জানা যায় প্রতিমন্ত্রী ক্ষতিপূরণ হিসেবে 5GB ডাটা 7 দিন মেয়াদে প্রত্যেক গ্রাহককে বোনাস দেওয়ার প্রস্তাব করেন। অপারেটররা রাজি না হয় 5GB ডাটা 3 দিন মেয়াদে দেওয়ার সিদ্ধান্ত হয়। 3 দিনের জন্য 5GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। যার হয়তো 200 Mbps ছিল সেও পাবে 5GB। এদিকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিদেশে বসে লাগাতার অপপ্রচার চললেও তা বন্ধে সরকারের অনুরোধ আমলে নেয়নি ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। এ বিষয়ে 31 জুলাই বিটিআরসিতে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। দেশে ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী কেন প্ল্যাটফর্মটিতে সক্রিয় এমন প্রশ্নে পলক জানান, সঠিক তথ্য মানুষকে জানাতেই ফেসবুক ব্যবহার করছেন তিনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। বন্যা আর সহিংসতায় স্থবিরতার পর সচল হতে শুরু করেছে সিলেট অঞ্চলের স্থলবন্দরগুলো। স্বস্তি শ্রমিক ব্যবসায়ীদের, নির্বিঘ্নে চলছে দুদেশের যাত্রী পারাপার। অ্যাকাউন্ট থেকে সব টাকা সরানোর পর সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে মিলছে একের পর এক প্রমাণ। অস্বাভাবিক লেনদেনের তথ্য জানিয়ে দুর্নীতি তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছেন দুদকের আইনজীবী। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে যে তদন্ত চলছে, দুদক যেই অনুসন্ধান করছে, সেই অনুসন্ধানের অগ্রগতি রিপোর্ট আজকে হাইকোর্টে দাখিল করা হয়েছে। সংস্থাটির আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই অগ্রগতি রিপোর্টটি দাখিল করেছেন এবং অগ্রগতি রিপোর্টে বেশ কিছু অস্বাভাবিক লেনদেন এবং অস্বাভাবিক সম্পদ অর্জনের তথ্য মিলেছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। শুধু বেনজির আহমেদ নয়, বেনজির আহমেদের স্ত্রী এবং বেনজির আহমেদের 2 মেয়ে তো অনুসন্ধান শুরুর পরে যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছেন প্রায় 13 কোটি টাকার মতো, সেই ধরনের তথ্যও কিন্তু এই অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে। প্রাথমিকভাবে আমরা এই কথাটা বলতে পারি, সন্দেহজনক লেনদেন বা অস্বাভাবিক লেনদেন কিছু উপাদান পাওয়া গেছে। সেই সন্দেহজনক লেনদেন অথবা অস্বাভাবিক লেনদেনের উপাদান পাওয়া গেছে এবং বিষয়টি কমিশনের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে এবং দেশের বাইরেও কিছু আছে কিনা সে বিষয়গুলি খতিয়ে দেখছে। বেনজির এবং বেনজিরের পরিবার বিদেশেও অঢেল সম্পদের মালিক হয়েছেন বা অঢেল সম্পদ অর্জন করেছেন, সে ধরনের তথ্যও কিন্তু তাদের কাছে রয়েছে। কমিশন অলরেডি ওনার বিরুদ্ধে সেপারেট একটা প্রসিডিং স্টার্ট করে দিয়েছে এবং ওনাকে সম্পদ বিবরণী জারির একটা নোটিশ দেওয়া হয়েছে 21 দিনের মধ্যে। কাজেই দুটো বিষয়েরই আমরা পূর্ণাঙ্গ কমিশনের অনুসন্ধান রিপোর্ট আদালতে দাখিল করেছি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে একটি অভিযোগ গণমাধ্যমে এসেছিল। তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন এবং দেশের বাইরে যুক্তরাজ্যে 350টি বাড়ি কিনেছেন, এ ধরনের একটি খবরও কিন্তু গণমাধ্যমে এসেছিল। 28শে এপ্রিল একটি আবেদন করা হয়েছিল, একজন আইনজীবী দুদকে এই আবেদনটি করেছিলেন যেন ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানটি শুরু করা যায়, কিন্তু দুদক এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। সেই কারণে তিনি হাইকোর্টে মামলাটি করেছিলেন। আজকে হাইকোর্ট আদেশ দিয়েছেন যে আইনজীবী ভূমিমন্ত্রীর দুর্নীতির অনুসন্ধান চেয়ে যে আবেদনটি করা হয়েছিল সেই আবেদনটি যেন যথাযথভাবে আইনিভাবে নিষ্পত্তি করা হয় এবং যদি আইনে তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলে তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায়, সেই মর্মেই কিন্তু আদালত আদেশ দিয়েছেন। আইন অনুযায়ী এই আবেদনটি নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় আদালত আরও বলেছেন আপনারা আবার যুক্তিসঙ্গত সময় আসবেন, তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে অথবা যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে কোর্ট আপনাদের জন্য খোলা, আপনারা আবার কোর্টে আসবেন। অতএব জনস্বার্থের এই রিটে আজকে যে আদেশটি হয়েছে আমরা সেটা ফলো করব
দুদককে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন মাননীয় আদালত। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দিয়ে তিনি একথা বলেন। রংপুরের আবু সাইদ সহ সাম্প্রতিক কোটা আন্দোলনে নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ দেন সরকার প্রধান। এ সময় নিহতদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি বক্তব্য দেন। বক্তব্যে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে এ বিষয়ে সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরের সময় বিরতির আগে জানাচ্ছিলাম সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখে নেব তার বক্তব্য। আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছে সাহায্য যদি আপনারা কিছু জানেন চেনে আমাদের জানাবেন, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে দেওয়া যায় না। কাজে আমি আপনাদেরই সাহায্য চাই। আর এটুকু মনে করবেন যে আপনারা আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না। আর আমি কী শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কেন এই দেশের মানুষের জন্য। কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। বা সাধারণ মানুষই তো সুবিধা পেত। এই মেট্রো রেলে কারা চলতে, এক্সপ্রেস ওয়েতে কারা চলে, মানুষের কাজ করাটাই তো আমার কাজ। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। যত তাড়াতাড়ি সম্ভব মেট্রো রেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মেট্রো রেল যেটা বন্ধ আছে, অনেক ঢাকা শহরে এটা নিয়ে সমস্যা হচ্ছে, এটা নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব। গতকাল জাপানি রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং উনি বলেছেন যে জাপান থেকে এখন টেকনিশিয়ানদেরকে আসতে হবে আর দেখতে হবে দ্যাট কিভাবে এটাকে কত দ্রুত এটাকে আমরা রিপেয়ার করে মেরামত করে এটাকে আমরা আবার সচল করতে পারি, শুরু করতে পারি। প্রথমে বন্যা, এরপর কোটা সংস্কার আন্দোলনে আমদানি রফতানিতে ছেদ পড়ে সিলেট অঞ্চলের স্থলবন্দরগুলোতে। একের পর এক ঢুকছে ট্রাক, পাথর ভর্তি ভারতীয় ট্রাক তামাবিল স্থলবন্দরে মালামাল খালাস করে ফিরে যাচ্ছে। কিন্তু মে মাসের শেষের দিকে বন্যায় ডুবে যায় বন্দর এলাকা, বন্ধ থাকে আমদানি রপ্তানি প্রক্রিয়া। বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হলে সব স্বাভাবিক হয়ে যায়। জুলাইয়ে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। উত্তাল আন্দোলনের এক পর্যায়ে শাটডাউন ও জ্বালাও পোড়াও কাণ্ডে সব স্তব্ধ হয়ে যায়, থেমে যায় আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম। তবে সেই অবস্থার উন্নতি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখানে যা দেখলাম সবকিছু পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। সিলেট অঞ্চলের 2টি স্থলবন্দর এবং 11টি শুল্ক স্টেশনে লক্ষাধিক শ্রমিক কাজ করেন। স্থলবন্দর ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ থাকলে বন্ধ হয়ে যায় শ্রমিকদের উপার্জন। আমরা এখন স্বাভাবিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, লোড আনলোড আমরা ঠিক মতো করতে পারতেছি। এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় কোটি টাকার রাজস্ব আদায় হয়ে থাকে। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দেশের বাইরের খবর। কামালা হ্যারিস ক্ষমতায় এলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাড়বে মুদ্রাস্ফীতি, জ্বালানি ও গ্যাসের দাম। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন অভিযোগ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি 3 মাসেরও বেশি সময়, এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। রাজনীতিতে বাড়ছে উত্তাপ। কে বসবে ক্ষমতার শীর্ষ আসনে? মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস। চলছে পাল্টাপাল্টি সমালোচনা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এ সময় কামালা হ্যারিসের পাশাপাশি বাইডেন প্রশাসনের আমলে নেয়া বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। অভিযোগ করে বলেন, কামালা ক্ষমতায় গেলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, বাড়বে মুদ্রাস্ফীতি, জ্বালানি ও গ্যাসের দাম। এর আগে ট্রাম্পকে এক হাত নিয়েছেন কামালা হ্যারিসও। বলেন, সাদামাটা নির্বাচনী প্রচারণা দিয়েই ঘায়েল করতে পারবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে, কাটিয়ে উঠতে পারবেন তার সমস্ত মিথ্যা। নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা অপেক্ষাকৃত দুর্বল বলে জানান কামালা হ্যারিস। তবে জনগণই এই প্রচারের শক্তি। তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় ক্ষমতায় গেলে নিজের কার্যসিদ্ধি করবেন ট্রাম্প, ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা। তবে জর্জিয়ার তরুণ ভোটাররা নির্বাচনে অংশ নিয়ে তার এসব অসৎ উদ্দেশ্য রুখতে পারেন বলেও জানান তিনি। ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রস্তাব করলে ঘুরে দাঁড়াতে শুরু করে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। এরই মধ্যে বিরোধী দল রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে সামনে এগিয়ে চলছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর। আর্চারির পর শুটিং দিয়ে প্যারিস অলিম্পিকে কিছুক্ষণ পর নিজেদের দ্বিতীয় মিশনে নামবে বাংলাদেশ। লম্বা সময় ধরে প্রস্তুতি নেয় রবিউলকে নিয়ে স্বপ্ন দেখছে ফেডারেশন। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এস এম ইকবাল। আর্চারির পর শুটিং দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের আজ অলিম্পিক মিশন। রবিউল ইসলাম বেশ লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছেন। প্যারিসে আসার পরেও তার প্রস্তুতিটা হয়েছে যথাসাধ্য। তবে পার্টিকুলার ডেটে তিনি যদি তার মনোযোগ ধরে রাখতে পারেন তাহলে ভালো কিছুরই প্রত্যাশা করছে শুটিং ফেডারেশন। আমরা আশা করছি যাতে ও ফাইনাল খেলে। ওর এখানে প্রস্তুতি ভালোই হয়েছে। গত 3-4 দিন প্র্যাকটিস করাতে ভালোই করছে। এখন দেখা যাক, আজকে তো ওদের খেলা, আজকে যদি ওর ম্যাচ টেম্পারমেন্ট ঠিক থাকে তাহলে ভালো করবে। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে কোয়ালিফিকেশন রাউন্ড এবং সেটা উতরে গেলে মেডেল ফাইটে যেতে পারবেন। সেই ক্ষেত্রে কোয়ালিফিকেশন রাউন্ড উতরে মেডেল ফাইটে যেতে রবিউলকে মিনিমাম 630 এভারেজ স্কোর করতে হবে। আমরা যদি রবিউলের এভারেজ স্কোরের দিকে দেখি 630-এর কাছাকাছি কিন্তু তিনি থেকে থাকেন। প্যারিস অলিম্পিকে তিনি যদি সেটা করতে পারেন তাহলে প্রত্যাশা রাখাই যায় হয়তোবা রবিউল মেডেল ফাইটে যেতে পারবেন। আর্চারি এবং শুটিং এই দুটি ইভেন্টের উপর ভরসা করেই প্যারিস অলিম্পিকে এসেছিল বাংলাদেশ। আর্চারিটা হয়েছে মোটামুটি, আজ শুরু হচ্ছে শুটিং। রবিউল যদি নিজের মনোসংযোগ ধরে রাখতে পারেন তাহলে একটা প্রত্যাশা রাখাই যেতে পারে যে একটা নতুন কিছু ঘটতে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। প্যারিস থেকে এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এখনও ডিবি বলছে নাহিদ সহ কোটা আন্দোলনের 5 সমন্বয়কারীকে নিরাপত্তা দিতেই নেওয়া হয়েছে হেফাজতে। গুজবে কান না দেওয়ার আহ্বান, অস্বীকার করছেন না জিজ্ঞাসাবাদের কথাও। রংপুরের সাইদ সহ সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এবং 11 দিন পর বিকেল 3টায় চালু হচ্ছে মোবাইলের 4G সেবা। 5 GB ডেটা বোনাস পাবেন গ্রাহক। বন্ধই থাকছে ফেসবুক। গুজবের তথ্য না সরানোয় প্রতিনিধিকে তলব। এ ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।